জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। নামটা শুনলেই মনে হয় এটা বুঝি শুধু নদীর উজানে যাওয়ার একটা গল্প। কিন্তু না, ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গভীর। এটা আসলে সভ্যতার মুখোশের আড়ালে মানুষের আসল সত্তার গভীরে ডুব দেওয়ার মতো। চলুন এই বিখ্যাত আবার বেশ বিতর্কিত উপন্যাসের ভেতরে ঢুকে দেখি এর আসল মানেটা কি। ভাবুন তো একবার, যেন পৃথিবীর একেবারে শুরুর দিকে ফিরে যাওয়া। উপন্যাসে প্রধান চরিত্র মার্লো তার কঙ্গো নদীর যাত্রাকে ঠিক এভাবেই বলেছেন। মানে এই একটা লাইনই কিন্তু আমাদের পুরো গল্পের মুডটা সেট করে দেয়। একটা আদিম, রহস্যময় আর বিপদসংকুল জগতের জন্য আমাদের তৈরি করে দেয়। এমন এক জগৎ যেখানে সভ্যতার কোনো নিয়ম কানুনই আর চলে না। তো এই যে হার্ট অফ ডার্কনেস বা অন্ধকারের উৎস, এইটা আসলে কি? শুধুই আফ্রিকার গভীর জঙ্গল, নাকি এর মানে আরও গভীর কিছু? যেমন ধরুন মানুষের লোভ, উপনিবেশবাদের সেই ভয়াবহ নিষ্ঠুরতা, অথবা আমাদের সবার মনের ভেতরেই লুকিয়ে থাকা কোনো অন্ধকার। চলুন এই আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। শুরুতেই বলি, এই যে কালজয়ী কাহিনী, এটার জন্ম কিন্তু লেখকের নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে। আর সেই লেখক আর কেউ নন, তিনি হলেন পোলিশ ব্রিটিশ ঔপন্যাসিক জোসেফ কনরাড। আসলে কনরাড নিজে ছিলেন একজন নাবিক, আর 1890 সালে তিনি সত্যি সত্যি কঙ্গোতে গিয়েছিলেন। ওই যাত্রাই ছিল এই উপন্যাসের আসল অনুপ্রেরণা। তিনি সেখানে নিজের চোখে যা দেখেছিলেন, মানে উপনিবেশবাদের নামে কি অকল্পনীয় নিষ্ঠুরতা, কি নির্মম শোষণ চলছিল, সেই সবকিছুই তিনি মার্লোর গল্পের মধ্যে দিয়ে যেন জীবন্ত করে তুলেছেন। তার মানে এটা শুধু একটা গল্প নয়, এটা তার নিজের চোখে দেখা অভিজ্ঞতার এক শৈল্পিক রূপ। তো গল্পটা শুরু হচ্ছে মার্লোর চোখে। তিনি একটা ইউরোপীয় কোম্পানিতে চাকরি নিয়ে আফ্রিকায় যাচ্ছেন, কিন্তু জানেন সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে তিনি এমন কিছুর মুখোমুখি হন যা সভ্যতার মুখোশের আড়ালের আসল চেহারাটা দেখিয়ে দেয়, সেই ভণ্ডামি। আর এখানেই আসে একটা দারুণ কনসেপ্ট, শ্বেত সমাধি বা হোয়াইট সেপলকার। মার্লো ওই কোম্পানির হেডকোয়ার্টারকে এর সাথে তুলনা করছেন। ভাবুন, বাইরে থেকে দেখতে ধবধবে সাদা, একদম পবিত্র মনে হয়, কিন্তু ভেতরটা যেন পচে গলে যাওয়া লাশের মতো দুর্গন্ধময়। ইউরোপীয় সভ্যতার ভণ্ডামির কি অসাধারণ এক প্রতীক, তাই না? যারা বাইরে আলোর কথা বলে কিন্তু ভেতরে পুষে রাখে নিকষ কালো অন্ধকার। আফ্রিকায় পা রাখার পর মার্লো প্রথম যে দৃশ্যগুলো দেখেন তার মধ্যে একটা ছিল এটা, একটা ফরাসি যুদ্ধজাহাজ কোনো কারণ ছাড়াই এমনি এমনি উপকূলের দিকে, জঙ্গলের দিকে গোলা ছুটছে। মানে একবার চিন্তা করুন, এই দৃশ্যটা সাম্রাজ্যবাদের সেই অর্থহীন, সেই অযৌক্তিক সহিংসতার কি ভয়ঙ্কর একটা ছবি তুলে ধরে। আর এই যে অর্থহীন সহিংসতা, এর ফলটা কি হলো সেটা মার্লো দেখতে পান আউটার স্টেশনে পৌঁছে। সেখানে তিনি দেখলেন স্থানীয় মানুষগুলো একেবারে রোগ আর অনাহারের কালো ছায়ার মতো ধুকে ধুকে মরছে। কোথায় সেই ব্রাসেলসের ঝা চকচকে সুন্দর অফিস, আর কোথায় এই ভয়াবহ বাস্তবতা, কোনো মিলেনি। গল্প যত এগোতে থাকে মার্লো একটা নাম বারবার শুনতে শুরু করেন, একটা রহস্যময় নাম, কার্টস। তখনও পর্যন্ত তিনি কিন্তু জলজান্ত মানুষ নন, তিনি যেন একটা কিংবদন্তি। সবাই তার সম্পর্কে ফিসফিস করে কথা বলে। শুরুতে কার্টসকে পরিচয় করানো হয় একজন বিশাল মাপের মানুষ হিসেবে। বলা হয় তিনি নাকি দয়া, বিজ্ঞান এবং অগ্রগতির এক দূত, মানে তিনি আফ্রিকায় সভ্যতার আলো নিয়ে এসেছেন। কিন্তু এই প্রশংসার আড়ালেই যে একটা সূক্ষ্ম বিদ্রূপ লুকিয়ে আছে, সেটা মার্লো ধীরে ধীরে টের পেতে শুরু করেন। তাহলে কার্টসের এত নাম ডাক কেন? আসল কারণটা হল হাতির দাঁত। তিনি একাই এত বেশি হাতির দাঁত পাঠাতেন যা বাকি সবাই মিলেও পারত না। কোম্পানির কাছে তার নৈতিকতা, তার আদর্শ, এগুলোর কোনো দাম ছিল না। আসল জিনিস ছিল এই সাফল্য। আর এখানেই তো উপনিবেশবাদের আসল চেহারাটা বেরিয়ে আসে, তাই না? যার একমাত্র উদ্দেশ্যই হল শোষণ। ব্যাপারটা অদ্ভুত, তাই না? একদিকে সবাই বলছে কার্টস একজন মহান নেতা, অসাধারণ একজন মানুষ, আবার অন্যদিকে কোম্পানির ম্যানেজার তাকে রীতিমতো ভয় পায়। তার কাজ করার পদ্ধতি নিয়ে সবাই আতঙ্কিত। এই যে বৈপরীত্য, এটাই কার্টসকে ঘিরে একটা গভীর রহস্য তৈরি করে, আর মার্লোর ও তাকে দেখার জন্য আগ্রহটা কয়েক গুণ বেড়ে যায়। অনেক লম্বা আর বিপদসংকুল এক যাত্রার পর মার্লো শেষমেশ পৌঁছান সেই ইনার স্টেশনে, আর মুখোমুখি হন সেই কিংবদন্তি মানুষটার, কার্টসের। কিন্তু মার্লো যা দেখলেন তা ছিল এক কথায় মর্মান্তিক। কোথায় সেই নায়ক?
কার্টস তো কোনো নায়ক নন। তিনি সভ্যতার সব নিয়মকানুন, সব বাঁধন ছিঁড়ে ফেলে এক ভয়ঙ্কর শাসকে পরিণত হয়েছেন, এতটাই ভয়ঙ্কর যে স্থানীয়রা তাকে ভয়ের দেবতার মতো পূজা করে। সভ্য সমাজ থেকে এত দূরে, ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছে কার্চেজের ভেতরের আসল পশুটা যেন বেরিয়ে আসে। তার কুঁড়েঘরের চারপাশে সাজিয়ে রাখা কাটা মাথাগুলোই ছিল তার নৈতিক পতনের সবচেয়ে বড় সাক্ষী। ভাবা যায়, ইউরোপ থেকে আসা সেই সভ্যতার দূতের কিনা এই পরিণতি। এবার আসা যাক উপন্যাসের সেই সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে শক্তিশালী মুহূর্তে, মানে কার্যের শেষ কথা আর তার সেই গভীর মানেটা কি, সেই প্রসঙ্গে। মৃত্যুর ঠিক আগে কার্যের মুখ থেকে শুধু দুটো শব্দ বেরিয়ে আসে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এই দুটো শব্দই যেন তার পুরো জীবন, তার সব কাজ, এমনকি হয়তো পুরো মানব সভ্যতারই এক ভয়াবহ সারাংশ। কিন্তু এই ভয়ঙ্কর বলতে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন? এটা কি তার নিজের করা পৈশাচিক কাজগুলোর জন্য একটা রায়, নাকি উপনিবেশবাদের সেই নির্মম সত্যের উপলব্ধি, অথবা মানুষের আত্মার ভেতরে যে অন্ধকার লুকিয়ে থাকে তারই এক চূড়ান্ত প্রকাশ, নাকি এই সব কিছু মিলেই তৈরি হয়েছিল তার শেষ আর্তনাদ? তাহলে শেষ পর্যন্ত এই উপন্যাসটা আমাদের সভ্যতা আর বর্বরতার মাঝের সেই সূক্ষ্ম রেখাটা নিয়ে কি বলছে, চলুন সেটাই দেখি। দেখুন, হার্ট অফ ডার্কনেস বা অন্ধকারের উৎসের মানে কিন্তু একটা নয়, অনেকগুলো। ভৌগোলিকভাবে এটা হয়তো আফ্রিকার গভীর জঙ্গল, আবার ঔপনিবেশিক দিক থেকে দেখলে এটা ইউরোপীয় সাম্রাজ্যবাদের লোভ আর নিষ্ঠুরতা। মনস্তাত্ত্বিকভাবে এটা আমাদের সবার মনের ভেতরে থাকা সেই পাশবিক দিকটা। আর দার্শনিক দিক থেকে এটা হলো সভ্যতা নামের এই পুরো ধারণাটারই ভণ্ডামি। গল্পের শেষে মার্লো ইউরোপে ফিরে মার্লো কার্চেজের প্রেমিকার সাথে দেখা করেন, আর তিনি একটা মস্ত বড় মিথ্যা বলেন। তিনি বলেন কার্চেজের শেষ কথা ছিল নাকি তার প্রেমিকার নাম, অথচ আসল সত্যিটা ছিল ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কেন বললেন এই মিথ্যাটা? এই মিথ্যাটাই আসলে গল্পের মূল দ্বন্দ্বটা তুলে ধরে, আরামদায়ক ভ্রম বনাম ভয়ঙ্কর সত্যি। মার্লো হয়তো শুধু ওই মেয়েটিকে রক্ষা করতে চাননি, তিনি আসলে সভ্যতার সেই ঠুনকো ধারণাটাকেও রক্ষা করতে চেয়েছিলেন, যা কার্চেজের মতো ভয়ঙ্কর সত্যিটা সহ্য করতে পারত না। আর এখানেই উপন্যাসটা আমাদের একটা ভীষণ অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কনরেড যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সভ্যতা আর বর্বরতার মাঝখানের দেয়ালটা আসলে কতটা পাতলা, আর যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে সেই দেয়ালটা টপকে যেতে পারে। তাহলে প্রশ্নটা হলো, সভ্যতা আসলে কোথায় শেষ হয় আর বর্বরতা কোথা থেকে শুরু হয়?